হ্যালো নীরব, কোথায় আছো তুমি? এই তো অফিস থেকে বেরিয়েছি মাত্র। কেন, কিছু কি বলবে? হুম, শোনো না, আমার না মাথা ঘুরছে আর বমি বমি ভাব হচ্ছে। হায় আল্লাহ, বলো কি? ডক্টর দেখাওনি? হুম, আমার মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। এখন কি করব আমি? আমি কিছু বুঝতে পারছি না। হোয়াট, প্রেগনেন্ট মানে কিসব বলছো তুমি? কি বলছি বুঝতে পারছো না? আমি মা হতে চলেছি হয়তো। আমার শরীরের অবস্থা মোটেও ভালো লাগছে না। কি করবে আমার মাথা কাজও করছে না নীরব। তুমি কিছু করো। ওকে আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। নিধির কথা শুনে নীরবের মাথা ঘুরতে লাগলো। অফিস শেষ করে বাড়ি ফেরার পথে নিধি কল এলো। আর নিধির প্রেগনেন্সির কথা শুনে নীরব অবাক হয়ে যায়। নিধি আর নীরবের ভালোবাসার সম্পর্কের বয়স 2 বছর। এই 2 বছরে তারা কতবার যে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। তবে নিধি প্রেগনেন্ট হবার কোনো সুযোগ থাকার তো কোনো কথা নয়, কারণ নীরব যথেষ্ট প্রোটেকশন ব্যবহার করে শারীরিক সম্পর্ক করেছে। নীরবের মাথা কাজ করছে না এখন। নীরব বা নিধির কারোর পরিবার তাদের এই সম্পর্ককে মেনে নেয়নি। নীরব জানে না এখন তার কি করা উচিত। নীরব বাড়ি এসে ফ্রেশ হয়ে নিতে নীরবের ফোনে নিধির কল চলে আসে। নিধির কলটা দেখে নীরব ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দেয়। নীরব ইচ্ছে করেই এমন কাজটা করে কারণ নিধিকে বলার মতো কোনো কথাই তার কাছে নেই। নীরব আপন মনে রুমে বসে বসে নিধির কথা ভাবছে। কিছু সময় আপন মনে নিধির কথা ভাবার পর নীরবের রুমে চলে আসে তার মা। এসে নীরবকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠ নিয়ে বলল, কি রে নীরব, কি হয়েছে? অফিস থেকে এসে সোজা নিজের রুমে এসে বসে আছিস, কোনো কথা নেই? তাছাড়া আমার সাথেও কথা বললি না। না তেমন কিছু না আম্মু, আসলে আমি একটু রেস্ট করছিলাম, ক্লান্ত লাগছে ভীষণ। ও আচ্ছা, ঠিক আছে, চল আগে ডিনার করে নিয়ে তারপর রেস্ট কর। তোমরা খেয়ে নাও, আমার ক্ষুধা নেই, পরে খেয়ে নিব না আমি। পরে খেয়ে নিব মানে? কি হয়েছে তোর? সত্যি করে বল তো। সেই কখন থেকে দেখছি মুড অফ করে বসে আছিস, এখন আবার খাবারও খেতে চাচ্ছিস না? এমনিতেই মা, আমার পেট ভরা লাগছে, আমায় একটু একা থাকতে দাও প্লিজ। নীরবের কথাটা শুনে নীরবের আম্মু আর কিছু বলল না। নীরবের যে মনটা ভীষণ খারাপ সেটা নীরবের কথার মাঝেই বুঝতে পারছেন তিনি, কিন্তু কী কারণে সেটা তার জানা নাই। নীরবের আম্মু নীরবের দিকে খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অতঃপর রুম থেকে চলে যায়। ওইদিকে নীরবের ফোন বারবার সুইচ অফ পেয়ে নিধি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে নীরব কেন তার ফোন অফ করে রেখেছে কিছু যেন বুঝতে পারছে না নিধি। নিধি একের পর এক নীরবকে কল করেই চলেছে। মনের মধ্যে বিভিন্ন চিন্তা এসে ভর করছে তার। নীরব হঠাৎ করে তাকে কি অবহেলা করতে শুরু করে দিয়েছে? এই সময়টাতে নিধির ভীষণ প্রয়োজন নীরবকে। নীরব ছাড়া নিধিকে এই বিপদের থেকে কেউ রক্ষা করতে পারবে না। নিধি সারা রাত ঘুমাতে পারল না। হাজার বারের বেশি সময় ধরে নিধি চেষ্টা করেছে নীরবের সাথে একটু কথা বলার জন্য, তবে সেটা আর সম্ভব হয়নি। সকালবেলা নিধি ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য নীরবের সাথে দেখা করা। নীরবের সাথে দেখা করাটা খুব জরুরি হয়ে গেছে। নিধি নীরবের অফিসের সামনে গিয়ে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলল, চাচা, আমি একটু অফিসের ভেতরে যেতে চাই। খুব জরুরি কাজ আছে। আমায় একটু ভেতরে যেতে দিবেন? দেখো মা, এখন অফিস টাইম শুরু হয়েছে, আর অফিস টাইমে বাইরের কাউকে আমরা ভিতরে আসতে দেই না। বড় স্যারের অর্ডার আছে। আপনি দয়া করে আপনার বড় স্যারকে বলুন যে নিধি এসেছে। বলুন নিধি আপনার সাথে দেখা করতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো মা, আমি স্যারকে তোমার কথা বলছি। সিকিউরিটি গার্ড নিধিকে কথাটা বলতেই চলে যায় নীরবের কাছে। এই অফিসটা নীরবের। নিধির বিশ্বাস আছে যে নীরব তার কথাটা শুনতেই নিজেই ছুটে চলে আসবে, কারণ নীরব তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এতটা বিশ্বাস নীরবের উপর থাকার পরেও কোনো একটা কারণে যেন নিধির এই বিশ্বাসটা তার ভীষণ দুর্বল মনে হচ্ছে। বারবার মনটা কু ডাকছে আর বলছে নীরব আসবে না, আর নিধির সাথে হয়তো সে কথা বলবে না। নীরবের স্বার্থ শেষ, এখন আর নিধিকে নীরবের প্রয়োজন নেই। নিধি আপন মনে কথাগুলো ভাবতেই ফিসফিস করে নিধি বলতে লাগলো, যদি এমন কিছু হয় তবে এই জীবন আর রাখবো না আমি। নীরবে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসাটা অসম্ভব। আর এই বাচ্চাটা নষ্ট করাও তার কাছে সম্ভব হবে না। যেখানে নীরব তাকে ফিরিয়ে দিবে সেখানে আর ফিরবো না আমি।
নিজে তো শেষ হবই, সেই সাথে আমার অনাগত সন্তানকেও শেষ করে মুক্ত করে দিব নীরবকে। নিধি কথাটা ফিসফিস করে বলতেই গেটের দিকে তাকালো। নিধি দেখতে পেল নীরব সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে। নিধি নীরবকে দেখতে পেতেই নিজের বুকের মধ্যে একটা শান্তি অনুভব করলো। নীরবকে দেখে নিধির কলিজাটা ফুলে উঠল। নীরবের কাছে নিধির মূল্য এখনো আছে। নীরবকে দেখে নিধির ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক উকি দিল। নীরব দৌড়ে নিধির কাছে ছুটে এসে কোনো কথা না বলেই নিধিকে নিজের বুকে টেনে নিল। শক্ত করে নিধিকে জড়িয়ে ধরল নীরব। নীরব নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতেই নিধি কান্না করতে লাগলো। গতকাল রাতেও নিধি প্রচণ্ড কান্না করেছে। সারা রাত চিন্তায় ঘুমাতে পারেনি সে। সারাটা রাত নিধির চোখ থেকে জল পড়েছে অনবরত। এখনো কাঁদছে নিধি। নিধি নীরবকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুই আমার ফোন কেন পিক করিসনি? কি পাপ করেছি আমি? আমায় এত বড় সাজা কেন দিচ্ছিস তুই? তুমি কোনো পাপ করতে যাবে? পাপ তো তারা করেছে যারা আমাদের ভালোবাসাকে মেনে নিতে চাইছে না, আমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে আছে। তাহলে তুমি কেন আমার ফোন পিক করনি? কেন ফোনটা সুইচ অফ করে রেখেছো? জানো আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম, কত কান্না করেছি জানো সেটা? আমি সব জানি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমার মন মানসিকতা ভীষণ খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম না কেমন করে সব ঠিক করব। ফ্যামিলি কোনোভাবে আমাদেরকে মানবে না, আর আমিই পারবো না তোমায় অস্বীকার করতে বা আমার সন্তানকে অস্বীকার করতে। আমার তোমাদের দুজনকেই চাই। নীরব কথাটা শেষ করতেই নিধি নীরবের বুকের উপর থেকে মাথাটা তুলে নিল। নীরবও নিধির পিঠের উপর থেকে নিজের হাত আলগা করে নিল। নিধি নীরবের বুকের উপর থেকে নিজের মাথাটা তুলে নিয়ে নীরবের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পায় নীরবও কান্না করছে। নীরবকে কান্না করতে দেখে নিধি কৌতূহলী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল। এ কি নীরব, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এমন করে কান্না করার কি আছে? কি করব আর বলো? তোমার চোখে জল দেখার পরেও আমি নিজেকে কেমন করে শান্ত রাখবো? আমার বুকটা ফেটে যাচ্ছে, পারছি না আমি কিছুই করতে। নিজেকে বারবার ব্যর্থ মনে হচ্ছে ভীষণ। কি করব কিছুই মাথায় আসছে না আমার। কি আর করবে? দেখো নীরব, চোখের জল মুছে নাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার তোমাকে চাই মানে চাই। এজন্য যে কোনো পর্যায়ে আমি যেতে পারি। চলো তবে আমার সাথে। আজ থেকে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাব, এখনই আমরা বিয়ে করব। কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিল, যদি অশান্তি হয় তোমার বাড়িতে, তখন কি করব? অশান্তি হবে বা হতে পারে এত কিছু ভাবার সময় আমার হাতে নেই। যেটা বললাম সেটা করতে পারবে কি পারবে না সেটা আমায় বলো। তোমার জন্য তো আমি সব করতে পারবো। এটা তো সামান্য একটা বিয়ে। ভালোবাসার পূর্ণতা চাই আমার। নিধির কথাটা শুনে নীরব মনের মধ্যে একটা স্বস্তি পেল। অবশেষে তাদের 2 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাবে। পারিবারিকভাবে সকলের দোয়া নিয়েই বিয়ে করার ইচ্ছে ছিল নীরবের। তবে পরিস্থিতি কোনোভাবেই তাদের ইচ্ছেকে মূল্য দিল না। তাই বাধ্য হয়ে নীরবকে বিকল্প পথ দেখতে হচ্ছে। নীরব নিধির হাত ধরে নিধিকে নিয়ে নিজও গাড়ি করে বেরিয়ে পড়ল অফিস থেকে। অফিস থেকে বেরিয়ে নীরব সোজা চলে যায় কাজী অফিসে। কাজী অফিসের সামনে গাড়ি পার্ক করে নিধির হাত ধরে নীরব নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্তের পথে এগিয়ে যাচ্ছে। আজ এই সিদ্ধান্ত যদি নীরব না নিতে পারত, তবে হয়তো নিধিকে আর কখনো ফিরে পেত না নীরব। নীরব কাজী অফিস থেকে বিয়ের শেষ করে নিজের বাড়িতে নিধিকে নিয়ে সোজা চলে যায়। নিজের বাড়িতে এসে নীরব গাড়ি থেকে নেমে নিধিকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই নীরবের আম্মু নীরবের সাথে নিধিকে দেখে রাগে গজগজ করতে করতে দরজার দিকে এগিয়ে এসে নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো। এই রাস্তার মেয়েকে নিয়ে তুই বাড়ির মধ্যে কেন আসলি? এই মেয়েটাকে কোন সাহসে তুই এই বাড়িতে নিয়ে এসেছিস? এই মেয়েকে নিয়ে এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। আম্মু, ও কোথাও যাবে না। আজ থেকে ও আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। মানে ও এই বাড়িতে থাকবে মানে কি? তুই জানিস না ওর বাবা আমাদের সাথে কেমন ব্যবহার করেছে? ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। নীরব, ওকে বলে দে আমার সামনে থেকে চলে যেতে, তা না হলে আমি এই বাড়ি থেকে চলে যাব। নিধি যদি এই বাড়িতে থাকে তবে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, আর নিধি যদি এই বাড়িতে না থাকে তবে তুমি এই বাড়িতে থাকবে। একদম তাই। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় আমায় দাও। আমি নিজের জামা কাপড়গুলো নিয়ে নিতে হবে আমায়। কেন? তুই কেন নিজের জামা কাপড় নিবি? কারণ হলো, যেখানে আমার স্ত্রী থাকার অধিকার নেই ওখানে আমি কেমন করে থাকি? আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থাকো শুধু। নীরব কথাটা বলতেই হন হন করে নিজের মায়ের সামনে দিয়ে চলে যায়।
নীরবের মা নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি পারছে না নীরবকে ছাড়তে, আর না পারছে নিধিকে মেনে নিতে। নিধির বাবা নীরবের বাবা মায়ের সাথে যা নয় তাই ব্যবহার করেছে, যেটার কারণে নিধিকে এই বাড়িতে থাকতে দেওয়ার অনুমতি নীরবের মা দিচ্ছে না। নিধিকে উনি যেন সহ্য করতে পারছে না। কিন্তু নীরব এসব কি বলছে? নিধিকে নাকি নীরব বিয়ে করে নিয়েছে? এই কথাটা কোনোভাবেই নীরবের মা মানতে পারছেন না। নীরব নিচের রুমে গিয়ে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে দ্রুত নিচের রুম থেকে বেরিয়ে এলো। নিধি নিজের চোখের সামনে একটা পরিবারকে ভেঙে যেতে দেখেছে। নিজের অজান্তেই চোখ থেকে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নিধির চোখের জল নীরবের আম্মু দেখলেও ওনার মনে যেন গলছে না। নীরব নিজের মায়ের সামনে এসে নিজের মায়ের পা ধরে সালাম করে নিল। মায়ের পায়ের ধুলো নিজের মাথায় মাখিয়ে নিয়ে নীরব নিজের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসছি আম্মু, তোমরা সবাই ভালো থাকো, আর কখনো দেখা হয় কি না হয় বলতে পারছি না। নীরব কথাটা বলতেই নিধির দিকে এগিয়ে গেল। নিধির চোখের কোণে থাকা নোনা জল মুছিয়ে দিয়ে নিধিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। নীরব নিধিকে নিয়ে এগিয়ে যেতেই দুম করে নীরবের মা পিছন থেকে নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। আমার থেকেও এই মেয়েটার দাম এখন তোর কাছে বেশি হয়ে গেল। আজ ওর জন্য তুই নিজের মাকে ছেড়ে দিচ্ছিস? তুমি মা আর ও হলো আমার স্ত্রী। তোমাদের দুজনের গুরুত্ব আমার কাছে আছে। আমি কখনো তোমাদের মধ্যে কম্পেয়ার করাটা পছন্দ করি না। হয়েছে, যা বোঝার তা বোঝা হয়ে গেছে আমার। কোথাও যেতে হবে না তোদের, তোরা এখানেই থাকবি। তুই যদি এই মেয়েকে নিয়ে ভালো থাকিস, খুশি থাকিস, তবে আমার আর কোনো আপত্তি নেই। নীরবের মা কথাটা বলতেই নীরবের সামনে থেকে চলে যায়। নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নীরব জানে তার মায়ের মনটা কেমন। বাহিরে ভীষণ কঠিন আর ভিতরটা একদম নরম। নীরবের আম্মু এখন হয়তো নীরবের উপর রেগে গেছে, কিন্তু এই রাগ বেশি দিন স্থায়ী হবে না। মা তো ঠিক নিজের সন্তানদের ক্ষমা করে দিবে, তবে তার আগে নিধিকে একটা সন্তান উপহার দিতে হবে, যেটা দেখে নীরবের মায়ের সমস্ত রাগ অভিমান কমে যাবে। নীরব নিধিকে নিয়ে নিজের রুমে চলে এলো। রুমে এসে নীরব ফ্রেশ হয়ে নিল। নিধি বিছানার ওপর বসে কিছু একটা ভাবতে লাগলো। নীরব ফ্রেশ হয়ে এসে নিধিকে ভাবনার সাগরে দেখে নিধির পাশে গিয়ে বসলো। নিধির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই নিধি চমকে উঠল। নীরব নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি ভাবছো তুমি? সব তো ঠিক হয়ে গেছে এখন। কিছুই ঠিক হয়নি নীরব। আমার জন্য তোমার আর মায়ের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। আজ আমার কারণে তোমাদের সুখের সংসার নষ্ট হয়ে গেছে। আমি সত্যিই অপরাধী। দূর পাগলি, সব সময় নিজেকে দোষারোপ করাটা আমার একদম পছন্দ নয়। আমরা কোনো ভুল করিনি। আমাদের ভালোবাসাকে সব সময় অটল রাখতে গিয়ে একটু ঝামেলা করতে হয়েছে, এইটুকুই। তুই যাই বলো না কেন, মন থেকে মা আমায় কোনো দিন মানবে না। সব সময় আমায় অবহেলা করবে, আমি জানি। অবহেলা করবে, আদর ভালোবাসা দিবে যদি তুমি তার মনকে জয় করতে পারো তো। আর তাছাড়া এখন বাজে চিন্তা না করে আমার বেবির কেয়ার করো। বেবি আসলে আম্মু এমনিতেই আমাদের ক্ষমা করে দিবেন। হুম। কি এখনো তুমি এসব ভাববে? মন খারাপ করে থাকবে? না, আমি ঠিক আছি তো। এখন আর কিছু ভাবছি না আমি। তাহলে একটু হাসি দাও। তোমার ঠোঁটের মিষ্টি হাসিটা দেখে আমি আমার অশান্ত মনকে শান্ত করতে চাই। নিধি নীরবের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিতেই নীরব নিধিকে নিজের বুকে টেনে নিল। আমরা প্রায় সময় ভালোবাসার মানে না বুঝেই ভালোবেসে ফেলি। ভালোবাসার আসল মানে হলো লড়াই করা। ভালোবাসায় যদি লড়াই করার মতো সাহস আপনার না থাকে, তবে আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। ভালোবাসায় অনেক বাধা থাকবে। প্রিয়জনকে নিজের করে পেতে হলে অনেক ঝড়কে সামলাতে হবে। যদি আপনি এই ঝড়গুলোকে সামলাতে না পারেন, তবে ভালোবাসাটা আপনার জন্য নয়। আমরা অনেক ভালোবাসার সম্পর্ক দেখি যেগুলো এই ঝড়গুলোতে খড়কুটোর মতো উড়ে যায়। শুধুমাত্র সেই ভালোবাসাগুলো শেষ অবধি পূর্ণতার পথে হাঁটে, যেই ভালোবাসায় যুদ্ধ করার মতো শক্তি নিজের মধ্যে থাকে। ভালো থাকুক ভালোবাসা।